দেশীয় গ্লোবের ব্যানকোভিড ভ্যাকসিনের দাম হতে পারে ৩,৫০০ টাকা। নিজস্ব চাহিদা মেটানোর পরই রপ্তানি। ২০ লাখ ডোজ কিনতে এখনই নেপালের সমঝোতা। এবং ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। কয়েক ঘন্টা পর টেনেসিতে চূড়ান্ত বিতর্কে লড়বেন ট্রাম্প বাইডেন। মুখিয়ে প্রবাসী বাংলাদেশিরাও। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ৩ দিনে ২৪ লাখ মার্কিন ডলার জরিমানা গোনার পর অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক পক্ষের সঙ্গে নৌযান শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে এ ঘোষণা দেন নেতারা। এদিকে ধর্মঘটের কারণে বন্দরে সৃষ্টি হয়েছে জাহাজ জট। করোনাকালীন চূড়ান্ত সময়েও এক মুহূর্তের জন্য বন্ধ ছিল না চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। কিন্তু সংকট কাটিয়ে ওঠার কঠিন এই সময়ে নৌযান শ্রমিকদের ধর্মঘটে বিপর্যয়ের মুখে পড়ে দেশের আমদানি খাত। বহির্নোঙরে শত শত মাদার ভেসেল ও লাইটারের জাহাজ পণ্য খালাস করতে না পারায় ৩ দিনের জরিমানা জমেছে ২৪ লাখ মার্কিন ডলারের বেশি। এই টাকাটা কে দিবে? আলটিমেটলি এটা তো আমাদের সাধারণ জনগণের থেকে টাকাগুলা চলে যাচ্ছে। এই করোনাকালীন সময়ে মানুষ যখন জীবন এবং জীবিকার যুদ্ধে মানুষ লিপ্ত, তখন কেন এরকম একটা স্ট্রাইক? সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো সাবরিস্ক কেন, এটা দেখা দরকার। শ্রমিকদের দাবি ছিল মাসে ৩ থেকে ৫,০০০ টাকার খাবার ভাতা। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে মাসে ১ থেকে ১,৫০০ টাকা ভাতা পাওয়ার আশ্বাসে রাতে কর্মবিরতি থেকে সরে এলেন নৌযান শ্রমিকরা। বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য নৌযান শ্রমিকরা আন্দোলনের যে কর্মসূচি ছিলেন, এই মুহূর্ত থেকে নৌযান শ্রমিকদের সেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে। জাহাজের পরিচালনার ক্ষেত্রে আমরা মালিকরা যে সমস্ত অসুবিধা সম্মুখীন হয়ে থাকি, সেগুলো সবাই মিলে আমাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের সমস্ত মালিকদের নিয়ে বেঁচে থাকতে পারি। এই ভোগান্তির অবসান ঘটবে। তা আবারও ধন্যবাদ জানাই মালিক সমিতিকে এবং সেই সাথে সাথে শ্রমিক ইউনিয়নের, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে। ১১ দফা দাবিতে সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট পালন করেন নৌযান শ্রমিকরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কের নিরাপত্তায় সবাইকে নাগরিক সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে মহাসড়কে চালকরা মাদকাসক্ত কিনা তার জন্য ডোপ টেস্টের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আধুনিকায়নে দেশের অগ্রগতি এখন চোখে পড়ার মতো। মহাসড়কে মূল লেনের পাশাপাশি সার্ভিস লেনের নির্মাণ দুর্ঘটনা রোধে অনেকটা কাজে দিলেও এখনও দেশব্যাপী ১৪৪টি দুর্ঘটনা প্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট রয়েছে। অবকাঠামোগত পরিবর্তন ঘটলেও নিরাপত্তার ইস্যুতে এখনও বড় চ্যালেঞ্জ মহাসড়কের শৃঙ্খলা রক্ষা। জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে এই বিষয়গুলি জোরে সোরে উঠে এসেছে দেশের নীতি নির্ধারকদের বক্তব্যে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল পরিসরে গণভবন থেকে এবছর দিবসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাগরিক সচেতনতা আমাদের খুব বেশি প্রয়োজন। সড়ক ও যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি জানান, প্রতিহিংসার রাজনীতিতে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে উন্নয়ন থামানোর চেষ্টা করেছিল বিএনপি। তাদের অগ্নিসন্ত্রাসের কারণে প্রায় ৬০০ বিআরটিসি বাস, প্রায় ৩,০০০-৩,৫০০ গাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল। আমরা কষ্ট করে কিনে নিয়ে আসি মানুষের সুবিধার জন্য, আর তারা ধ্বংস করে আন্দোলনের জন্য। সড়কগুলোর নিরাপত্তায় কিছু জায়গায় নকশা পরিবর্তন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রত্যেক চালককে পরীক্ষা করা হবে তারা মাদকাসক্ত কিনা। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কিনা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারে এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, কেউ যদি স্পিড ক্রস করে সাথে সাথে তার ফাইন হবে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে অন্তত কাপড়ের মাস্ক পরার বিষয়ে জোর অনুরোধ করেন সরকার প্রধান। মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে যে 3 পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায় বা যে সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরও বেশি স্বাস্থ্যসম্মত। আমি নিজে ওটা শুরু করে দিয়েছি, নিজে এখন কাপড়টাই পরা শুরু করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়।
দেশীয় গ্লোব বায়োটেকের ব্যানকোভিড ভ্যাকসিনের দাম হতে পারে ৩,৫০০ টাকা। এটি সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরই বিভিন্ন দেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এদিকে হিউম্যান ট্রায়ালের আগেই ২০ লাখ ডোজ টিকা কিনতে সমঝোতা করেছে নেপাল। করোনার ভ্যাকসিন আবিষ্কারে নিজেদের সফল দাবি করার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি গ্লোব বায়োটেকে। নেপালের অ্যাম্বাসেডর ডাক্তার বনশ্রীধর মিশ্রা বলেন, তারা এই ভ্যাকসিন নিতে আগ্রহী। সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা। বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়ালেও আগ্রহী। Really very much satisfied that very minutely and without leaving any fault technology or any wrongdoings, avoiding all the things and having taken the serious most precautions for this producing this vaccine. গ্লোব জানায়, বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিডের ২০ লাখ ডোজ ক্রয়ের সমঝোতা করেছে নেপালের আনমোল ফার্মাসিউটিক্যাল। আগ্রহী আরও বেশ কয়েকটি দেশ। আমার প্রোডাকশন ক্যাপাসিটির বাইরে যদি আমার ডিমান্ড বেশি থাকে, তখন আমি এটাকে অন্য কোম্পানি থেকে বানাই, এটাকে কন্ট্রাক্ট টোল ম্যানুফ্যাকচারিং বলে। তো আমাদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার আমাদের বাংলাদেশের ৪-৫টা কোম্পানি আছে। গ্লোব বায়োটেকের প্রধান বলেন, বাংলাদেশকে সন্তুষ্ট করেই রপ্তানি করা হবে ব্যানকোভিড। দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অন্য ভ্যাকসিনের চেয়ে তা তুলনামূলক কম হবে বলে জানান তিনি। অবশ্যই বাংলাদেশকে স্যাটিসফাইড করে বাইরে দিব। ওগুলো থেকে এই ভ্যাকসিনগুলো অনেক অনেক টাইমস নিরাপদটা মানুষ চায়। তো এই ক্ষেত্রে আপনার আমেরিকান ভ্যাকসিন, আমেরিকান মডার্নাটা খুব সম্ভবত $50 না $60 ওরা নির্ধারণ করছে। হয়তো আমাদের হয়তো আরও $20-30 কম হইতে পারে, এইরকম হবে। শিগগিরই মানবদেহে প্রয়োগের অনুমতি চাইতে সিআরও এর মাধ্যমে বিএমআরসিতে আবেদন জমা দিবে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 24 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৬৯৬ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৯৪,৮২৭ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৫৮ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২,২১,৩৬৯ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১,৬৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩,৯৪,৮২৭ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫,৭৪৭ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,১০,৫৩২ জন। মেশিনে হাত রাখলেই কম্পিউটার মনিটরে উঠে আসছে রোগীর মস্তিষ্ক, হার্ট, কিডনি, ফুসফুস সহ মানবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ। ৬,০০০ টাকার প্যাকেজ ওষুধে ভালো হবে যে কোনো রোগ, এমন চটকদার বিজ্ঞাপনে দীর্ঘদিন ধরে পাবনায় চিকিৎসার নামে অভিনব প্রতারণা করে আসছিল ইউনি ওয়ার্ল্ড সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। পাবনা থেকে এস এ আসাদের রিপোর্ট। গত প্রায় ১ বছর ধরে পৌর এলাকায় সদর থানা ভবন সংলগ্ন এই বাড়িতে ইউনি ওয়ার্ল্ড সার্ভিস নামে প্রতারণার ফাঁদ খুলে বসেন আকবর হোসেন ও তার সহযোগীরা। দাপুনিয়া বিবি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেই সর্বরোগের চিকিৎসা দেয় আকবর। মাত্র ১,০০০ টাকায় অভিনব মেশিনে হাতের স্পর্শে দেয়া হতো ৪২ ধরনের শারীরিক বৃত্তীয় প্রক্রিয়ার রিপোর্ট। সে অনুযায়ী ব্যবস্থাপত্র ও ওষুধও দিত আকবর। তবে ওষুধের কোর্স সম্পন্নের পরও কোনো রোগী সুস্থ হয়নি। স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় সন্দেহ হয় প্রতিষ্ঠানটিতে কর্মরত স্বাস্থ্যকর্মীদেরই। চাকরি ছাড়তে চাইলে নানা শর্তে বেতন নিয়েও শুরু হয় টালবাহানা। তাদের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সারাদিন আমরা ঘুরবো ফিরবো খাবো আর সবাই ভাববে যে আমরা কাজ করছি। 10,900 স্যালারি জানি সেটা আইসি পরে বেসিক বেতন 4,000 এভাবে বলছে বলে সাথে চাকরি করছি। 1.5 মাস পরে বেতন দিতে যাই দেখি কি 368 টাকা বেতন আছে আমার। চিকিৎসকরা জানান মেশিন স্পর্শেই ৪২ পরীক্ষা বিজ্ঞানসম্মত নয়। এমন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত নয় স্বাস্থ্য বিভাগ। যে রিপোর্টগুলো এসেছে সেই রিপোর্টগুলোর বেশিরভাগই এতটাই দুর্বোধ্য যে আমার মেডিকেল সায়েন্সের যে জ্ঞান সেইখানে থেকে এটাকে আসলে ইন্টারপ্রিট করা খুব দুষ্কর। মেশিনটা আমরা জব্দ করেছি, বিষয়টা আমরা সন্দেহের চোখে দেখতেছি এবং আমরা যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় সদর থানার এসআই জহুরুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী জাকির হোসেনের দায়ের করা দুটি
দুটি মামলায় প্রতারক এম এ আকবরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। প্রবাসের সময় আরও থাকছে। বর্ষার আবাহনে মহাষষ্ঠী উদযাপন, চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতিতে নেই দর্শনার্থীদের ভিড়। চণ্ডীঘট স্থাপন ও বিহিত পূজার মধ্য দিয়ে হয়ে গেল শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে সমবেত হন ভক্তরা। মৌসুমী মোয়ের রিপোর্ট। শরতের সকালে শারদীয়ার আবাহন, শাঁখ ঢাক কাসর ঘণ্টার উলুধ্বনিতে আনন্দময়ীর আগমনী গান। করোনার কারণে পূজার্থীদের উপস্থিতি কম হলেও উদযাপনে ছিল না কমতি। মহাষষ্ঠীতে সাড়ম্বরে পূজিত হলেন মহামায়ার আরেক রূপ শ্রী শ্রী চণ্ডী। শুরুতে বেলতলায় ষষ্ঠী কল্পারম্ভে দেবীর অর্চনা, এরপর চণ্ডী পাঠ করে ঘটে প্রাণ সঞ্চার, ষোড়শ উপচারে বিহিত পুজো। সবশেষ ধূপ পঞ্চপ্রদীপে মঙ্গল আরতি শেষে দেবী চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। প্রণাম করেছি, অঞ্জলি দিয়েছি, ফল দিয়েছি। দেশ থেকে যেন করোনা চলে যায়, সবার সাথে যেন দেখা করতে পারি, মানুষের কল্যাণের জন্য সবকিছু যেন হয়, আমরা যেন সে ঠিকঠাক ভাবে বাঁচতে পারি। সামনের বছরটা যেন আমরা সেবা আরো বেশি আনন্দ নিয়ে উদযাপন নিয়ে করতে পারি তোমার পূজাটা। বিশেষ প্রার্থনা তো অবশ্যই করা হয়েছে আমাদের রোগ মুক্তি কামনায়। আমরা যেন আমাদের দেশের লোক, সারা পৃথিবীর লোকই অসুস্থ, সবাই যেন এর থেকে মুক্ত থাকতে পারি। ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস শেষে বেলতলা থেকে মূল মণ্ডপে প্রতিস্থাপন হবে মঙ্গল ঘট। মঙ্গল ঘটে প্রাণ প্রতিষ্ঠা পেল দেবী দুর্গার আরেক রূপ মা চণ্ডীর। মায়ের আগমনে দূর হবে সকল অশুভ শক্তি, দূরে যাবে দুঃখ, জরা আর ব্যাধি, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মতো ভারতীয় শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম প্রধান আকর্ষণ কলকাতার দুর্গাপূজা। তবে আদালতের নির্দেশে মণ্ডপে ঢুকতে পারছেন না দর্শনার্থীরা। মহাষষ্ঠীর সন্ধ্যায় নামে মাত্র দর্শনার্থীর দেখা মিলল কলকাতার নামী মণ্ডপের সামনে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। অন্য যে কোনো বছরের ভিডিও দেখলে পরিষ্কার বোঝা যাবে মহাষষ্ঠীর সন্ধ্যায় কার্যত জনসুনামি আশ্রে পড়ে কলকাতায়। কিন্তু এবার ষষ্ঠীর সন্ধ্যায় হাতে গোনা মানুষের দেখা মিলছে কলকাতার নামী মণ্ডপগুলোর সামনে। যাও অনেক কষ্ট করে এসেছেন, তারাও পুলিশি বাধার কারণে অনেক দূর থেকেই মণ্ডপ দেখে বাড়ি ফিরতে হয়েছে। দেবী দর্শন তো দূরের কথা, কারণ মণ্ডপের বাইরে 10 মিটার দূরে দাঁড়ানোর অনুমোদন দিয়েছেন আদালত। তাই ক্ষুব্ধ আগত দর্শনার্থীরা। 2-1টা দেখে বাড়ি ফিরে যাব, কালকে আবার আসবো, 2-1টা করেই দেখতে হবে। একসঙ্গে আর বেশি ঠাকুর এবছর দেখা যাবে না। সেইভাবে হবে না ঠাকুরটা দেখা, তাও যতটা পারবো কমের মধ্যে দিয়ে এবারে ঠাকুর দেখাটা কমপ্লিট করব। খুবই ভালো সিচুয়েশনস করেছে যে স্যানিটাইজার করে দূরত্ব রেখে দেখানো হচ্ছে, খুবই ভালো জিনিসটা হচ্ছে। এদিকে প্রতি বছর বিক্রি ভালো হলেও এবছর মণ্ডপের সামনে বসা চা কফি ফুচকা বিক্রেতাদের নিজেদের খরচা তোলাই দায় হয়ে গিয়েছে। এবারে ষষ্ঠীতে সকাল থেকে পা রাখা যায় না, আর এবার তো টোটালি আলাদা। এবার ষষ্ঠীতে মানে 6টা লোক এখনো সকালবেলাতেই দেখা যায়নি। আগের বছর মতন হবে না, পিছনে যেটা দেখছিলাম পিছনে এবছর হবে না। এদিন দুপুরের পর থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাস্তায় এবং মণ্ডপের সামনে দর্শনার্থীদের সংখ্যা ছিল হাতে গোনা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। টাঙ্গাইলের ভুঁয়াপুরে যমুনা নদীর তীরে ভোরে জমে ওঠে মাছের পাইকারি বাজার। রাতভর জেলেদের জালে ধরা পড়া বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয় এই বাজারে। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনই ভোরের আলো ফোটার সাথে সাথে শত শত ক্রেতা মাছ কিনতে ছুটে আসেন টাঙ্গাইলে যমুনা নদীর তীরে গোবিন্দাসী মাছ বাজারে। জেলেরাও সারা রাত নদীতে মাছ ধরে ছুটে আসেন নৌকা নিয়ে। জেলেদের নৌকা ঘাটে ভিড়লেই শুরু হয় দরদামের হাঁকডাক। যে দাম বেশি বলবে সেই নিতে পারবে পছন্দের মাছ। মাছের সরবরাহ অনেক বেশি থাকায় দাম অনেকটাই কম। এখানে বোয়াল, চিতল, চিংড়ি সহ ছোট বড় সব ধরনের নদীর মাছ ওঠে। তাজা মাছ নদীর থেকে
ধরে আনলো, কিনতে খুব আনন্দ লাগে। সীমিত মূল্যে মাছ খুব সুস্বাদু শুনছি, এজন্য মাছ কেনার জন্য আসছি এখানে। ব্যবসায়ীরা জানান অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি মাছ বাজারে সরবরাহ হচ্ছে। আর বোয়াল, চিংড়ি, ইঠা এগুলা মাছের মোটামুটি এখন দাম কমে আছে। অনেক দূর থেকে আসে, লোকজন আসে, মাছ সব মাছই পান যায় কম বেশি। মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, দীর্ঘদিনের পুরনো এই মাছের বাজারটি আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বাজার অনেকটা ভাঙে যাওয়ার কারণে আমাদের রাস্তার উপর বাজার করতে হইতেছে। এটা সরকার এবং প্রশাসন যদি একটা ব্যবস্থা নেয় যে আমাদেরকে স্থায়ী একটা বাজার করে দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য আর কি সুবিধা হয়। শতাধিক জেলে বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে এই বাজারে বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় 10 থেকে 15 লাখ টাকার মাছ বেচাকেনা হয় এখানে। প্রবাসের সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর ঘনিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন আর কয়েক ঘন্টা পর টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে চূড়ান্ত বিতর্কে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে পাল্টাপাল্টি হামলা চালানোর অভিযোগ করেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নির্বাচন ঘিরে 1 মিনিটও সময় নষ্ট করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সমাবেশে বাইডেনকে ঘুমন্ত আখ্যা দিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ডেমোক্র্যাট এই নেতা জিতলে যুক্তরাষ্ট্র বামপন্থায় ভরে যাবে। Where they can speak their minds and practice their religion and live by their values, then you must defeat Sleepy Joe Biden and the radical left. জো বাইডেনের হয়ে সশরীরে প্রচারণায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার পেনসিলভেনিয়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। বলেন, ট্রাম্প মার্কিন জনগণের ভালো চান না। আপনারা আমাকে 2 বার পেনসিলভেনিয়া থেকে জিতিয়েছেন। আজ আমি আমার দলের 2 যোগ্য প্রার্থী বাইডেন ও কমলা হ্যারিসের জন্য আপনাদের রায় চাইতে এসেছি। ডেমোক্রেট দলীয় এই 2 প্রার্থী জিতলে মার্কিন নাগরিকরা স্বাস্থ্যসেবা সহ সুন্দর ভবিষ্যৎ পাবেন, যা ট্রাম্প দিতে ব্যর্থ হয়েছেন। এদিকে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই সংঘাতপূর্ণ হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। ফ্লোরিডায় ডেমোক্রেটদের বাড়িতে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে প্রাউড ভয়েস নামে সশস্ত্র সংগঠন। অপরদিকে বাইডেন সমর্থিত এন্টিফা নামে সংগঠনটি রিপাবলিকানদের বাড়িতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এসবের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত ও সর্বশেষ বিতর্ক। 2 প্রেসিডেন্ট প্রার্থী এই বিতর্কে অংশ নেবেন। যদিও একজনের কথার শেষে মাইক বন্ধ করে দেওয়ার নিয়ম এবং সঞ্চালকের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনে বিতর্কের আগেই বিতর্ক অনুষ্ঠান বিতর্কিত করে ফেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ন্যাশভিল, টেনেসি। এদিকে ট্রাম্প বাইডেনের দ্বৈরথ দেখতে মুখিয়ে প্রবাসী বাংলাদেশিরা। ডোনাল্ড ট্রাম্পের আমলে গেল কয়েক বছরে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়েছে বলে মনে করছেন তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। চূড়ান্ত বিতর্কের আগে সঞ্চালক এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়াকারকে আক্রমণ করেই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, হোয়াইট হাউসে এনবিসি নিউজের হয়ে দীর্ঘদিন থেকে কাজ করা সাংবাদিক ক্রিস্টেন দলীয় লোক। তার মা বাবা দুজনই ডেমোক্র্যাট এবং বাইডেনের প্রচার তহবিলে মোটা অঙ্কের চাঁদা দিয়েছেন। তাই ক্রিস্টেনকে ভয়ঙ্কর বলেও উল্লেখ করেন রিপাবলিকান ট্রাম্প। বক্তৃতা ও বিবৃতিতে চীনের কট্টর বিরোধী হলেও চীনের ব্যাংকেই ট্রাম্পের একটি অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় ট্রাম্পের মূল অবস্থান কি তা নিয়ে প্রশ্ন উঠছে। অপরদিকে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসিকে নিয়ে আবারও বিদ্রূপ মন্তব্য করেছেন ট্রাম্প। এই বিশেষজ্ঞকে ইডিয়ট আখ্যা দিয়ে প্রেসিডেন্ট বলেন, দেশের মানুষ করোনা ভাইরাস নিয়ে ফাউসিদের মতো মানুষদের কথা শুনে ক্লান্ত। যার জবাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ফাউসির সমর্থনে এক বিবৃতিতে বলেন, আমেরিকার জনগণ ফাউসিকে নিয়ে নয়, বরং ট্রাম্পকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে সমর্থন জানিয়ে চমক দেখিয়েছেন রিপাবলিকান জাতীয় কমিটির সাবেক প্রধান মাইকেল স্টিল। আর প্রবাসী বাংলাদেশিরাও নির্বাচনের প্রচারণায় রয়েছে বেশ সক্রিয়। ভোটারদের মধ্যে কাজ করছে, বিশেষ করে অভিবাসীদের মধ্যে। আমাদের কাছে মনে হয়েছে গত কয়েক বছরে আমেরিকা এবং আমেরিকার ইমেজ সারা বিশ্বে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে এবং এই 3রা নভেম্বরের নির্বাচন হচ্ছে এই ইমেজকে পুনরুদ্ধার করার নির্বাচন। যুক্তরাষ্ট্রের ভোটার বাংলাদেশিরা মুখিয়ে আছেন 3রা নভেম্বরের নির্বাচনে ভোট দিতে। ইতিমধ্যেই প্রায় 3 কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তবে প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে জানিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ,
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে শ্রমবাজারের পরিস্থিতি। ওমানের সরকারি প্রতিষ্ঠানকে বিদেশিদের জায়গায় নিজেদের শ্রমিক রাখার প্রস্তাব করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এ প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারতের লাখো প্রবাসী কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার ওমানের বিনিয়োগ কর্তৃপক্ষ ও সরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে প্রবাসী শ্রমিকদের জায়গায় স্থানীয়দের রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ওমানি জনশক্তিকে কাজে লাগানোর পাশাপাশি সুপারভাইজার পদগুলোতে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। ওমানের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক লাখ প্রবাসী কর্মরত রয়েছেন। এর মধ্যে বাংলাদেশের সংখ্যা 8 লাখের বেশি। নতুন প্রস্তাবনা বাস্তবায়ন হলে প্রবাসীদের চাকরি হারানোর আশঙ্কা করা হচ্ছে। এই সিদ্ধান্তটি নেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ওমানে বেকারত্ব দূরীকরণ, অর্থাৎ এখানে যারা স্থানীয় আছেন তাদের বেকারত্ব দূর করানোর লক্ষ্যেই এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। তবে এই সিদ্ধান্তটি গ্রহণ করার ফলে যারা ওমানের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের জন্য তাদের ক্ষেত্রে খুবই প্রভাব পড়বে। তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। করোনার কারণে এমনিতেই দুরবস্থায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তার উপর নতুন এ প্রস্তাবে উদ্বিগ্ন তারা। প্রবাসীদের স্বার্থ সুরক্ষিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। ওমর ইনান, সময় সংবাদ। অভিবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে কুয়েতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে আইন পাস হয়েছে। নতুন এই আইনের কারণে দেশটিতে অভিবাসী শ্রমিকের সংখ্যা কমাতে দেশটির সরকারকে 1 বছরের সময় বেঁধে দেওয়া হয়েছে। এতে প্রায় 1,02,000 প্রবাসী বাংলাদেশি কাজ হারানোর শঙ্কায় পড়েছেন। ফিরে আসতে হবে তাদের দেশে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট। নতুন এই আইনের কারণে অনেক অভিবাসী শ্রমিককেই এখন বাধ্য হয়ে কুয়েত ছাড়তে হবে। কুয়েতের সম্প্রতি করোনা ভাইরাস মহামারীর কারণে তেলের দাম কমে যাওয়ায় কুয়েতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। অর্থনীতি সক্রিয় রাখতে এবং দেশে অভিবাসীদের সংখ্যায় ভারসাম্য আনতেই নতুন আইন করা হয়েছে। এর ফলে দেশে ফিরে যেতে হবে অনেক প্রবাসী বাংলাদেশিদের। ফলে বেকার ও কর্মহীন হয়ে পড়বে অনেক প্রবাসী বাংলাদেশি। আমরা যারা প্রবাসী অনেক দিন ধরে এখানে আছি, এই মুভমেন্টে যদি আমাদের প্রবাসীরা এখান থেকে একটা মেজর পরিমাণ চলে যেতে হয় তাহলে সবাই দেশে গিয়েও খালি হাতে শূন্য হাতে চলে যাবে। এটা আশা করি আমাদের কারো কাম্য নয়। রেমিটেন্স প্রবাহে নেমে আসবে নেতিবাচক প্রভাব। এমত অবস্থায় এই আইনের ব্যাপারে সরকারের কূটনৈতিক ভূমিকা গ্রহণে সকল প্রবাসীদের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান সকল প্রবাসীরা। বিশেষ অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের প্রতি, সরকার যেন কুয়েত সরকারের সাথে কূটনৈতিকভাবে একটি সমস্যার সমাধান করে। এই সমস্যাটি সমাধান না হলে দেশের আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সরকার যেন এই আইনের ব্যাপারে কুয়েত সরকারের সাথে সমঝোতা আসে, সেটা সকল প্রবাসীর প্রাণের দাবি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। ইউরোপের করোনা পরিস্থিতি প্রসঙ্গ। ইতালিতে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজধানী রোম, বন্দরনগরী নাপোলি ও বাণিজ্যিক রাজধানী খ্যাত মিলানে। এ অবস্থায় রাজধানী রোম ও লাৎসিও অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। মধ্যরাত থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। দ্বিতীয় ঢেউয়ে ইতালির করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় নতুন রেকর্ড হচ্ছে। গেল 24 ঘন্টায় দেশটিতে 15,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উত্তরাঞ্চলের বিভাগ লোম্বার্দিয়া এবং দক্ষিণাঞ্চলীয় বিভাগ কাম্পানিয়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। এদিকে সরকার বিভাগগুলোর গভর্নরদের নিজের এলাকায় কারফিউ জারির ক্ষমতা দিয়েছে। যে কোনো স্থানে লোক সমাগম বেশি হতে পারে এমন অবস্থায় ওইসব স্থানে তারা কারফিউ জারি করতে পারবে। তবে তা রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। শুক্রবার 23শে অক্টোবর থেকে রোম সহ লাৎসিও বিভাগে কারফিউ জারি করা হয়েছে। এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নতুন করে হতাশা নেমে এসেছে। আমরা অনেকদিন লকডাউনে ছিলাম, ভেবেছিলাম এই করোনা মহামারী ধীরে ধীরে কমে যাবে, কিন্তু দ্বিতীয় ধাপে এসে এতটাই আক্রান্তর হার বাড়ছে, এতে করে আমরা চরম হতাশার মাঝে দিন যাপন করছি। বাঙালি কমিউনিটির মধ্যে যেরকম ছিল তুলনামূলক আগের চেয়ে একটু বেশি এখন। আর ওই পরিস্থিতির মধ্যে সবার একটু সতর্ক থাকা দরকার, কারণ পরিস্থিতি তো আর একটু ভয়াবহ হয়, হয়তো বা আবার দ্বিতীয়বারের মতো লকডাউন আসতে পারে। স্কুলগুলো খোলা রাখার সিদ্ধান্ত বহাল থাকলেও অপ্রয়োজনীয় চলাফেরা করা যাবে না। এদিকে মিলানোতে বিভিন্ন স্থানে অস্থায়ী কোভিড হাসপাতাল খোলা হয়েছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।
আয়ারল্যান্ডে এখন থেকে গণপরিবহন, শপিং মলে মাস্ক না পরলে, ঘর থেকে 5 কিলোমিটারের বেশি ভ্রমণ করলে 50,000 টাকা জরিমানা গুনতে হবে। আর আত্মীয় বন্ধুদের নিয়ে ঘরে কোনো আয়োজন থাকলে গুনতে হবে 1 লাখ থেকে 2.5 লাখ টাকা। অনাদায়ে 1 থেকে 6 মাসের জেল। কঠিন এই নিয়ম নিয়েই আয়ারল্যান্ডে চলছে দ্বিতীয় ধাপের লকডাউন। সৈয়দ জুয়েলের রিপোর্ট। শরৎ শেষে প্রকৃতিতে এখন ঝরাপাতার বিষণ্ণতা, জনজীবনেও এখন বিষাদের সুর। কোথাও যেন বাজে না আগের সেই সুখের সারথি। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতে দ্বিতীয় ঢেউ ধাক্কা সামলাতে এখন ব্যস্ত আয়ারল্যান্ড। আর এই ধাক্কা সামলাতে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। এর ওই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এসেছে লকডাউন। আর এই লকডাউনে এসেছে কঠিন কিছু নিয়ম, জরিমানা এসেছে বেশ। আজ থেকে গণপরিবহন ও শপিং মলগুলোতে মাসবিহীন ভ্রমণ করলে গুনতে হবে বাংলাদেশি টাকায় 50,000 টাকা। আবার ঘর থেকে 5 কিলোমিটারের বেশি ভ্রমণ করলে গুনতে হবে 50,000 টাকায়। তবে সবচেয়ে বেশি কঠোরতা এসেছে ঘরের পার্টিগুলো নিয়ে। আজ থেকে ঘরে কোনো পার্টি করলে 1 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস থেকে 6 মাসের জেল রাখা হয়েছে। বাংলাদেশ কমিটির সকল ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা ঘরে কোনো হাউস পার্টিতে অংশগ্রহণ করবেন না বা কোনো হাউস পার্টি করবেন না। বাসার 5 কিলোমিটার বাইরে যাবেন না। যারা চাকরি করেন অথবা এসেনশিয়াল জবে যাদের চাকরিতে যেতে হয়, আপনারা কোম্পানি থেকে লেটার ক্যারি করবেন। আর এই নিয়মগুলো জনগণ মেনে চলছে কিনা এর জন্য আইরিশ পুলিশ থাকবে বেশ শক্ত অবস্থানে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।